দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো? দেখা যাচ্ছে তো স্ক্রিন? চলো। আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্সটা স্টার্ট হবে, হ্যাঁ? দেখো, যারা যেমন সিলেবাস এই অনুযায়ী ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স এবং তার অ্যাপ্লিকেশন হিসেবে থার্মোকেমিস্ট্রি, এইটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। এবারে সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স এবং সেই রিলেটেড আলোচনা আমাদের একটু করতে হবে। এটা তোমার একদম স্টার্টিং থেকে শুরু করে আপ টু হেলমোজ ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি এবং সেখান থেকে ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া, এই পুরো ব্যাপারটাকে বলতে গিয়ে প্রায় ৮-৯টা ক্লাস লাগবে। আমাদের পরপর করে সেই ক্লাসগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমরা গল্পটা শুরু করি এরকম একটা জায়গা থেকে যে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সের নিশ্চয়ই কিছু লিমিটেশনস ছিল। ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স ভুল তো হতে পারে না, সেটা তো অলরেডি বলাই হয়েছে যে থার্মোডায়নামিক্সের লগুলোর কোনো ভায়োলেশন নাই, কারণ এগুলো যেহেতু কোনো ডেরিভেশন এসব করা নেই। আমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো, তার জেনারেলাইজেশনই হচ্ছে লজ অফ থার্মোডায়নামিক্স। কেন উইদিন দ্য পেরিফেরি অফ ইটস অ্যাপ্লিকেবিলিটি দিস লজ ক্যান নেভার বি ভায়োলেটেড। জিরোথ ল বা ফার্স্ট ল এগুলো ভায়োলেটেড হচ্ছে সেরকম ব্যাপার না, কিন্তু তার কিছু লিমিটেশন থাকতে পারে। সে হয়তো যা যা তুমি পেতে চাও, যা যা জানতে চাও, ওই দুটো ল হয়তো সবকিছু বলতে পারে না। সেই জন্যই তোমাকে পরের লগুলোকে নিয়ে কথাবার্তা বলতে হয়। তাহলে আমরা প্রথম যে জায়গা দিয়ে স্টার্ট করব যে ফার্স্ট অফ থার্মোডায়নামিক্সের কমতিটা কোথায় আছে, ফার্স্ট অফ থার্মোডায়নামিক্স কোন কথাটা উত্তর দিতে পারছে না। তাহলে এরকম একটা কোশ্চেন দিয়ে শুরু করা যাক যে হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। ফার্স্ট অফ থার্মোডায়নামিক্সের লিমিটেশনটা কি? তো বলতে পারো যে ফার্স্ট অফ থার্মোডায়নামিক্সের লিমিটেশনটা কি? কেউ বলতে পারবে? বলো না, চেষ্টা করো না। বা হায়ার সেকেন্ডারিতে পড়েছো তো, বলো ফার্স্ট অফ থার্মোডায়নামিক্সের লিমিটেশনটা কি? কে বলবে? কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, একদমই তাই। তাহলে জাস্ট এক কথায় উত্তর হচ্ছে যে ফার্স্ট অফ থার্মোডায়নামিক্স says nothing regarding the spontaneity and equilibrium of a process. First of thermodynamics says nothing regarding the spontaneity and equilibrium of a process. First of thermodynamics কিন্তু spontaneity বা equilibrium of a process এইগুলোকে নিয়ে কোনো কথাবার্তা বলতে পারে না। এটা আচ্ছা, তাহলে ফার্স্ট অফ থার্মোডায়নামিক্স স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলতে না পারে, তাহলে কে সেই স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামের উত্তরটা দেবে? না, ইট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স দ্যাট অ্যাকচুয়ালি মানে gives the criteria বা thermodynamic criteria for spontaneity and equilibrium of a process. এটা হচ্ছে it is the second law of thermodynamics that gives the criteria of spontaneity and equilibrium of a process.
এই জন্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা পড়া দরকার পড়ছে, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি তোমার স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম অফ প্রসেস সেইটা নিয়ে কিন্তু কথাবার্তা বলতে পারবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমাদের গল্পটা স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা, এবার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কেমন করে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারছে সেটা আমরা আসবো। সরি, একদম বড্ডই গরম আজকে। আচ্ছা চলো, আচ্ছা এবারে দেখো যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কেমন করে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে এক্সটেন্ড করছে, আমাদের সেই জায়গাটায় আলটিমেটলি যেতে হবে। আচ্ছা, তার আগে এই যে স্পন্টিনিয়াস প্রসেস বলা হয়েছে না, মানে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সেজ নাথিং রিগার্ডিং দ্য স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ এ প্রসেস। ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি সেটা আমরা আগে আলোচনা করেছি, স্পন্টিনিটি বলতে কি বুঝি সেইটা একটুখানি আলোচনা করে নেওয়ার দরকার পড়বে। নেক্সট আমরা যে প্রশ্নটাতে স্টার্ট করি যে আমরা স্পন্টিনিয়াস প্রসেস বলতে আমি কি বুঝছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ স্পন্টিনিয়াস প্রসেস? স্পন্টিনিয়াস প্রসেস বলতে আমি কি বুঝছি? হোয়াট আর দ্য characteristic features of a spontaneous process? আচ্ছা বলো তো, স্পন্টিনিয়াস প্রসেস কাকে বলে বলো? হোয়াট ডু মিন বাই স্পন্টিনিয়াস প্রসেস? স্বতঃস্ফূর্ত কোনো একটা বিক্রিয়া বলো বা স্বতঃস্ফূর্ত কোনো একটা পদ্ধতি বলো, সেটা কাকে বলে বলো? কে বলবে? কেউ একজন বলো। মৌমিতা বল। সঙ্গে সঙ্গে মাইক্রোফোন অন করে উত্তর দে। কে বলবি বল, সৌম্য বাদ দিয়ে বাকি যে কেউ একজন বল। হ্যাঁ, স্পন্টিনিয়াস প্রসেস মানে হচ্ছে যে যে প্রসেসগুলো অটোমেটিক্যালি ঘটে উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি, তাকেই বলা হয় স্পন্টিনিয়াস প্রসেস। কি হচ্ছে, দেয়ার আর সাম processes which take place automatically in a given direction without the help of any external agency. There are some processes which take place automatically in a given direction, এবং এটা ঘটে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সিস। These processes are called spontaneous processes. আচ্ছা, কিছু এক্সাম্পল দিতে পারো? ভিক্টর, কিছু এক্সাম্পল দিতে পারবি স্পন্টিনিয়াস প্রসেস যেগুলো অটোমেটিক্যালি কোনো একটা গিভেন ডিরেকশনে ঘটে, কারো সাহায্য ছাড়াই? বল না, বল, তাড়াতাড়ি রেসপন্স কর। হ্যাঁ, তাহলে এটা হতে পারে মানে হিট ফ্লোজ ফ্রম হায়ার টেম্পারেচার বডি
টু lower temperature body if they are in থার্মাল কন্ট্যাক্ট। থার্মাল কন্ট্যাক্ট মানে হচ্ছে যারা ডায়াথার্মাল ওয়াল দিয়ে যদি তারা কানেক্টেড থাকে তাহলে হিটটা হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে অটোমেটিক্যালি যায়, মানে হিট ফ্লোজ ফ্রম হায়ার টেম্পারেচার বডি টু লোয়ার টেম্পারেচার বডি স্পন্টানিয়াসলি। এটা জুড়ে দিই, স্পন্টানিয়াসলি ইফ দে আর ইন থার্মাল কন্ট্যাক্ট, যদি এইগুলো ডায়াথার্মাল ওয়াল দিয়ে বেসিক্যালি কানেক্টেড থাকে। আর একটা এক্সাম্পল বল। হ্যাঁ, আইস মেল্টিং অ্যাট ধরে নাও 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে অ্যাট 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এটা হতে পারে। আর বলো, আর এক্সাম্পল বলো। তোমার আশপাশে যে, হ্যাঁ, রাস্টিং অফ আয়রন, যেগুলো তোমার আশপাশে এমনি এমনি ঘটে। আর বলো, বলো, বলতে থাকো, যে যার মনে যেটা আসবে বলা। তোমার আশপাশে যেগুলো অটোমেটিক্যালি ঘটছে কারো সাহায্য ছাড়াই, বলতে পারছো না? মিক্সিং অফ গ্যাসেস, ধরো গ্যাসগুলো যে মিক্স করছে, এটা অসমোসিস। অসমোসিস মানে মিক্সিং অফ গ্যাসেসও বলতে পারো, অথবা তুমি ডিফিউশনটা এর মধ্যে রাখতে পারো, একই রকম যেহেতু মিক্সিং অফ গ্যাসেস। আচ্ছা, মিক্সিং অফ গ্যাসেস এটা এটা বরং এটাকে ডিফিউশনটাকে আলাদা করে বলি, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। ডিফিউশন এক্সেট্রা এক্সেট্রা। তোমাকে কিন্তু পরীক্ষাতে স্পন্টিনিয়াস প্রসেস কাকে বলে তো কতগুলো এক্সাম্পল আমরা দিলাম। আচ্ছা, এবং এর সাথে সাথে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ স্পন্টিনিয়াস প্রসেস। আচ্ছা, স্পন্টিনিয়াস প্রসেসের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো কি কি? ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এ স্পন্টিনিয়াস প্রসেস। স্পন্টিনিয়াস প্রসেসের মূলত তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে। এক নম্বর হচ্ছে যে কোনো স্পন্টিনিয়াস প্রসেস তুমি দেখবে ইরিভার্সিবল ইন নেচার। এরই স্পন্টানিয়াস প্রসেস ইজ ইরিভার্সিবল ইন নেচার। আচ্ছা, যে কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেস হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ঘটে উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি, তার রিভার্স প্রসেসটা কিন্তু আনথিঙ্কেবল যদি তুমি এক্সটার্নাল এজেন্সির হেল্প না নাও। সেকেন্ডলি হচ্ছে এনি স্পন্টানিয়াস প্রসেস proceeds in a particular direction without the help of any external agency, but its reverse process is unthinkable if external agency is not employed। যদি এক্সটার্নাল এজেন্সির হেল্প তুমি না নাও তাতে রিভার্স প্রসেসটা কিন্তু কখনো তুমি ভাবতেই পারো না। যেমন ধরো তোমার দুটো গ্যাস মিক্স করে আছে,
তা দুটো গ্যাস যখন পাশাপাশি রেখেছো, মাঝে পার্টিশনটা তুলে দিলে তারা অটোমেটিক্যালি মিক্স করে গেল। এবার তার মিক্সারটা আছে, তুমি অটোমেটিক্যালি তারা সেপারেটেড হয়ে যাচ্ছে, এটা জাস্ট আনথিঙ্কেবল। হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিট এমনি এমনি যাচ্ছে, লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিট আসবে উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি, মানে রেফ্রিজারেটর, হিট পাম্প ইত্যাদি ব্যবহার না করে, সেটা কিন্তু আনথিঙ্কেবল। আর অসমোসিসের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে একদিকে সলিউশন আছে, একদিকে পিওর সলভেন্ট আছে, তারা সেপারেট করাতে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। তো সেই সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে পিওর সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডের দিকে সলভেন্টটা যাচ্ছে। উল্টোটা কখনো ঘটবে না, সলিউশন সাইড থেকে সলভেন্ট সাইডে সলভেন্টে চলে যাবে থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, যদি এক্সটার্নাল এজেন্সি কোনো হেল্প না থাকে, সেটা কিন্তু তুমি জাস্ট কল্পনা করতে পারো না। তবে এটা দাঁড়াচ্ছে এনি স্পন্টিনিয়াস প্রসেস প্রসিডস in a particular directions without the help of any external agency. But its reverse process is unthinkable if external agency is not employed. আর 3 নম্বর হচ্ছে একটা জিনিস তুমি দেখবে, ধরো এই যে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিট চলে গেল, এটা কি সারা জীবন যেতে থাকবে? না। এটা তুমি দেখবে যে একটা সময় হবে, যে সময় হচ্ছে তোমার দুদিকে টেম্পারেচার সমান হয়ে যাবে, তখন দেখবে হিট যাওয়াটা বন্ধ হয়ে গেছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। তাহলে যেটা ইম্পর্টেন্ট, যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসকে তুমি যদি সাফিসিয়েন্ট টাইম দাও, তাহলে তুমি দেখবে দিনের শেষে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। তাহলে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড, if sufficient time is allowed, then any spontaneous process finally attains at equilibrium. তাহলে এই তিনটে হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস ঘটার ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচার্স হবে স্পন্টেনিয়াস, মানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স আর কি, প্রসেসগুলো ইরিভার্সিবল হবে, কয়টা গিভেন ডিরেকশনে ঘটবে, আর সাফিসিয়েন্ট টাইম যদি তুমি অ্যালাউ করো, তাহলে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তাহলে বুঝতে পারলে যে স্পন্টেনিয়াস প্রসেস কাকে বলে ও তার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো কি। আচ্ছা, এবারে যেটা দরকার, যে ঠিক আছে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স তো স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম নিয়ে কিছু বলতে পারছে না, মানে তুমি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে যা কিছু শিখেছো এবং যে সমস্ত প্যারামিটার বা যে সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটি ইন্ট্রোডিউসড হয়েছে, তার রেসপেক্টে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারো না। লোকে দেখো অনেক সময় ধরে এরকম একটা জিনিস ধারণা করতো যে যদি এক্সোথার্মিক প্রসেস হয়, তাহলে রিয়াক্টর থেকে প্রোডাক্ট বেশি স্টেবল হলে তো এক্সোথার্মিক হয়, সেটা বুঝি স্পন্টেনিয়াস প্রসেস হবে। কিন্তু প্রচুর এরকম এক্সাম্পল পাবে যেগুলো এন্ডোথার্মিক প্রসেস কিন্তু স্পন্টেনিয়াসলি ঘটে, অর্থাৎ রিয়াক্টর থেকে প্রোডাক্ট কম স্টেবল হচ্ছে তবু প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটছে। আবার এরকম প্রচুর প্রসেস যদি ঘটতো তাহলে এক্সোথার্মিক হতো, কিন্তু সেই প্রসেসটা ঘটছেই না। তার মানে এই যে এক্সোথার্মিক হলে স্পন্টেনিয়াস, এন্ডোথার্মিক হলে স্পন্টেনিয়াস নয়, অর্থাৎ রিয়াক্টর থেকে প্রোডাক্ট বেশি স্টেবল হলে স্পন্টেনিয়াস, রিয়াক্টর থেকে প্রোডাক্ট কম স্টেবল হলে স্পন্টেনিয়াস নয়, এই গল্পটা কিন্তু এখানে চলছে না। এবার টোটাল ইউনিভার্সের টোটাল এনার্জি দিয়ে তো বলতেই পারবে না, কারণ ইউনিভার্সের টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট। প্রসেসটা স্পন্টেনিয়াস হলেও কনস্ট্যান্ট, স্পন্টেনিয়াস না হলেও কনস্ট্যান্ট, ফরওয়ার্ড ডিরেকশনও কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ড ডিরেকশনও কনস্ট্যান্ট। তার মানে যাই হোক না কেন, যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স যা তুমি শিখেছো, ইন্টারনাল এনার্জি বলো, এনথালপি বলো, হিট বলো, ওয়ার্ক বলো, যে প্যারামিটার ইন্ট্রোডিউসড হয়েছে তার রেসপেক্টে করে তুমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বোঝার চেষ্টা করো, তুমি দেখবে সবসময় একটা কাউন্টার এক্সাম্পল পাবে। তুমি একটার পর একটা ভাবতে থাকো, দেখবে সবসময় একটা কাউন্টার এক্সাম্পল তুমি পাচ্ছ। তাহলে অ্যাকচুয়ালি তাহলে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা তাহলে অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, সেইটা অ্যাকচুয়ালি তুমি যদি এক্সপিরিয়েন্স থেকে দেখো, তাহলে তুমি দেখবে যে কোন একটা স্পন্টেনিয়াস প্রসেস যখন ঘটে, তখন না সকল এনার্জিটা সে একটা ছোট অবজেক্ট থেকে বড় অবজেক্টের মধ্যে ছড়িয়ে যাওয়া, তার এনার্জিটা ডিসপার্সড হয়ে যায় বা ডিসিপেট করে যায়। মানে ধরো তুমি একটা বল নিয়ে তুমি তাকে ড্রপ হতে দিলে, প্রথমবার যতটা হাইট উঠবে, পরের বার হাইটটা কমবে, তারপরে হাইটটা আরো কমবে, কমতে কমতে কয়েকটা ফাইনাইট নাম্বার অফ ড্রপ দেওয়ার পরে সেটা তোমার থেমে গেল। তাহলে এখানে হলোটা কি? হলোটা হচ্ছে যে বলের মধ্যে যে করসপন্ডিং এনার্জিটা আছে, সেই এনার্জিটা মেঝেতে ধাক্কা দিতে দিতে সেই এনার্জিটা তোমার ডিসপার্স করছে বা ডিসিপেট করছে। ডিসিপেট যখন করলো, করতে 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 সে পছন্দ করছে, করে যখন কমপ্লিট ডিসিপেশনটা হয়ে গেল, তখন দেখা যাচ্ছে তখন ইকুইলিব্রিয়ামটা এসে যাচ্ছে। আচ্ছা, এবার হাই টেম্পারেচার বডি থেকে যখন লো টেম্পারেচার বডিতে হিট যাচ্ছে, দেখো যদি মলিকুলগুলো মানে হিটের সঙ্গে অ্যাসোসিয়েটেড র্যান্ডাম বা ক্যাওটিক বোসান তোমার হয়,
তাহলে কি হচ্ছে যে মলিকুলগুলো আরো র্যান্ডামাইজ হয়ে যেতে চাইছে, আরো ডিসপার্সড হয়ে যেতে চাইছে। মানে যে কোনো ন্যাচারালি অকারিং প্রসেসে দেখো যেটা ঘটছে, বা যে কোনো স্পন্টিনিয়াস প্রসেস দেখো যেটা ঘটছে, সেখানে হচ্ছে যে এনার্জিটা একটা ছোট জায়গা থেকে বড় জায়গার মধ্যে ছড়িয়ে পড়তে চাইছে, অর্থাৎ সিস্টেমটা র্যান্ডাম ক্যাওটিক হয়ে যেতে চাইছে, হ্যাঁ, মানে ডিজঅর্ডার হয়ে যেতে চাইছে। তাহলে এই যে ডিজঅর্ডারনেসটা, এটাই বেসিক্যালি তোমার কন্টিনিউটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া। তাহলে আমি নেক্সট যদি কোশ্চেনটা এইরকম ভাবে করি যে হোয়াট আর দ্য spontaneity and equilibrium criteria, what are the spontaneity and equilibrium criteria, বা অন্যভাবে বলতে গেলে এটা এইভাবে না করে what are the thermodynamic criteria for spontaneity and equilibrium, এইভাবে বলবো what are the thermodynamic criteria of spontaneity and equilibrium of a process। আচ্ছা, স্পন্টানিটি বা ইকুইলিব্রিয়াম অফ এ প্রসেস, তার ক্রাইটেরিয়াটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, আমি কি বললাম যে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি দেখো, বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি দেখো, তো যে কোনো স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে না দেখবে ব্যাপারটা র্যান্ডাম বা ক্যাওটিক হচ্ছে, ডিজঅর্ডার হচ্ছে। তুমি দেখো দুটো গ্যাস আলাদা আলাদা ছিল সুন্দর করে, যখন তাদেরকে তুমি পার্টিশন থেকে ছড়িয়ে নিলে, তারা কি হচ্ছে না মিশে যেতে চাইলো, র্যান্ডাম ক্যাওটিক হয়ে যেতে চাইলো, ঠিক আছে? তা যেটা কথা হচ্ছে যে যে কোনো স্পন্টিনিয়াস প্রসেস তুমি দেখো যে তার নর্মাল ব্যাপার, তুমি ধরো একটা চুল সুন্দর মাথাটা তো আঁচড়ে টাচড়ে স্কুলে কলেজে এসছো, তুমি দেখবে অটোমেটিক্যালি দেখবে ওই সুন্দর আঁচড়ানো মাথাটা দেখবে একটুখানি এলোমেলো হয়ে যাবে। কিন্তু উল্টোটা কখনো দেখবে না যে এলোমেলো হয়ে আসে, সে একদম সুন্দর বেশ শীতে কাটা হয়ে গেল, সুন্দর করে গোছানো হয়ে গেল, সেটা তুমি দেখবে না। তুমি দেখবে নর্মালি যখন চলাহাঁটা করছো, তোমার জিনিসপত্র আগোছালো হয়ে যাচ্ছে, তোমাকে গোছানোর জন্য তোমাকে আলাদা করে এফোর্ট দিতে হচ্ছে। মানে একটা আগোছালো আছে, সে এমনি এমনি গোছানো হয়ে গেল, সেটা কিন্তু কখনো তুমি দেখবে না। অর্থাৎ নেচারের ধর্মটাই হচ্ছে সবকিছু র্যান্ডাম বা ক্যাওটিক হয়ে যায়। আচ্ছা, এই যে র্যান্ডামনেস বা ক্যাওটিক হয়ে যাওয়াটা, সেইটাকে তো কোয়ালিটেটিভলি বললে হবে না। আমি কোয়ালিটেটিভলি যদি বলি ঠিক আছে, যেখানে স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে ইউনিভার্সটা বেসিক্যালি র্যান্ডাম হয়ে যায় বা ক্যাওটিক হয়ে যায় বা ডিজঅর্ডার হয়ে যায়, কিন্তু সেটা তো থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজে বলতে গেলে মোর কোয়ান্টিটেটিভলি মোর প্রিসাইজলি বলতে হবে। সেই জন্য এনট্রপি বলে একটা টার্ম ব্যবহার করা হচ্ছে, হুইচ ইজ এ মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার। হ্যাঁ, সেই এনট্রপির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলা হচ্ছে। তাহলে এনট্রপির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটা লোকে কিরকম ভাবে বলছে যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, ফর অ্যান isolated system or for the universe, ওই যে র্যান্ডামনেসটাকে আমি নাম দিচ্ছি এনট্রপি বলে একটা কথা বলছি। টোটাল এনট্রপি, এটা ক্যাপিটাল এস বলা হচ্ছে, টোটাল এনট্রপি always increases in a spontaneous process and it attains its maximum limiting value when equilibrium is established। তাহলে কি বলা হচ্ছে, for an isolated system or for the universe, total entropy always increases in a spontaneous process and it attains its maximum limiting value when equilibrium is established। তার মানে ডেল্টা এস টোটাল, অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্সাল, যেটা অ্যাকচুয়ালি কি হয়, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং, মানে ইউনিভার্সটা তৈরি হয় কি দিয়ে,
সিস্টেম দিয়ে সারাউন্ডিং দিয়ে, তা ডেল্টা এস ইউনিভার্স যেটা হচ্ছে তোমার ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, এই যে যোগফলটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে ফর স্পন্টানিয়াস প্রসেস। স্পন্টানিয়াস প্রসেসের ক্ষেত্রে এটা গ্রেটার দ্যান 0 হবে। আর ওই আচ্ছা এইখানে লিখে দিচ্ছি, মানে যে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করছে না, ইনক্রিজ করলে কি হবে, চেঞ্জটা তোমার গ্রেটার দ্যান 0 হবে। আচ্ছা এবারে ইনক্রিজ করতে করতে সে যখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো তখন কি হবে, চেঞ্জটা যখন 0 হয়ে যাবে, মানে সে যখন ম্যাক্সিমামে পৌঁছে যাবে তখন চেঞ্জটা 0 হয়ে যায়। এটা 0 হয়ে যাবে কখন না, অ্যাট ইকুইলিব্রিয়াম। তো দেখো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া। তাহলে কি বলা হচ্ছে, থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর স্পন্টিনিটি এবং ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স total entropy S always increases in a spontaneous process and it attains the maximum limiting value when equilibrium is established. অর্থাৎ ডেল্টা এস টোটাল যেটা ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং, যেটা বেসিক্যালি ডেল্টা এস ইউনিভার্স আর কি, সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে ইন স্পন্টিনিয়াস প্রসেস। বাড়তে 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 যখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেল তখন ডেল্টা এসটা 0 হয়ে গেল, সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে হচ্ছে। এবং এই যে কথাটা বলা হলো, হ্যাঁ, এইটাই হচ্ছে দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তা তোমাকে যদি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অনেক স্টেটমেন্টের কথা বলে, যেটা বললাম এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে জাস্ট তোমাকে যদি এরকম একটা কোশ্চেন বলা হয়, গিভ এ পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের অনেক স্টেটমেন্ট আছে, হ্যাঁ, মানে অনেকগুলো মানে স্টেটমেন্ট আছে। আমরা অন্তত 3টে স্টেটমেন্ট তো ইমিডিয়েটলি পড়বই পরপর পরপর করে, মানে আজকের ক্লাসে 3টে স্টেটমেন্ট অ্যাটলিস্ট পড়বই। তার মধ্যেই ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট হচ্ছে এন্ট্রপির টার্মসে আর কি, সেটা হচ্ছে এইটা যে ইউনিভার্সের টোটাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করবে ইন স্পন্টেনিয়াস প্রসেস এন্ড ইট অ্যাটেইনস ইটস কনস্ট্যান্ট ভ্যালু when equilibrium is established। এটা ঠিক আছে, তাহলে বুঝতে পারলে স্টেটমেন্টটা। তাহলে এটা হচ্ছে মানে এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে একদম সেম অ্যাজ অ্যাবাভ, মানে আগে যেটা বললাম একদম সেটা। তাহলে দেখো, তাহলে এইখানে আমি একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে এনট্রপি। এই এনট্রপি টার্মটা দেখো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স মানে আপ টু থার্মোকেমিস্ট্রি পর্যন্ত যা তুমি পড়েছিলে সেখানে কিন্তু এনট্রপি টার্মটা কিন্তু কোথাও অ্যাপিয়ার করেনি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এনট্রপি এই টার্মটাই কিন্তু সেকেন্ড ল থেকে আসছে, হ্যাঁ, বা এনট্রপিক চেঞ্জটা সেটা বেসিক্যালি সেকেন্ড ল থেকে অরিজিনেট করছে। তাহলে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা তুমি এনট্রপিক টার্মসে বলছো মানে সার্টেনলি ওটা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে হচ্ছে না, তার জন্য তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে লাগবে, এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অফ দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট হচ্ছে এইটা। আচ্ছা এবারে এই যে স্টেটমেন্টগুলো বললাম, এই স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটা একা যথেষ্ট নয়, এছাড়া আরো অন্তত দুটো স্টেটমেন্ট আমাদের বলতে হবে। একটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তাহলে আমরা সেই স্টেটমেন্টগুলোতে যাবো। আচ্ছা সেই স্টেটমেন্টে যাওয়ার আগে একটা কথা একটুখানি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে দেখবে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে ইঞ্জিন থেকে আসে, আর ক্লসিয়াস স্টেটমেন্ট হচ্ছে রেফ্রিজারেটর বা হিট পাম্প থেকে আসে। তাহলে ইঞ্জিন বলতে কি বুঝছি সেটা আমাকে বুঝতে হবে, ইঞ্জিনের এফিসিয়েন্সি বলতে কি বোঝায় সেটা আমাকে বুঝতে হবে। তাহলে জাস্ট শুরু করা যাক এইভাবে, হোয়াট ডু মিন বাই অ্যান ইঞ্জিন, হাউ ক্যান ইউ ডিফাইন ইটস এফিসিয়েন্সি। আমি ইঞ্জিন বলতে কি বুঝছি আর এফিসিয়েন্সি আমি কেমন করে ডিফাইন করব। তাহলে দেখো, দেখো একটা ইঞ্জিন বেসিক্যালি একটা মেশিন, আর মেশিন সবসময় একটা সাইক্লিক প্রসেসে কাজ করবে। তাহলে অ্যান ইঞ্জিন ইজ এ মেকানিক্যাল ডিভাইস, an engine is a mechanical device which operates in a cycle, that is a machine
যে কি করে, হুইচ টেক সাম হিট ফ্রম এ heat reservoir and transform a part of it into work. An engine is a mechanical device which operates in a cycle, that is a machine which মানে অপারেশন মানে একটা মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেশন এ সাইকেল, সেটা মানে হচ্ছে মেশিন। তাহলে অ্যান ইঞ্জিন ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেশন এ সাইকেল, অর্থাৎ একটা মেশিন হুইচ টেক সাম হিট ফ্রম এ হিট রিজার্ভার অ্যান্ড ট্রান্সফর্ম এ পার্ট অফ ইট ইনটু ওয়ার্ক। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি একটা হিট রিজার্ভার নিলে, একটা হিট রিজার্ভার নিয়েছো, ধরে না এটাকে বলছি HTR অর্থাৎ হাই টেম্পারেচার হিট রিজার্ভার, মাঝখানে HTR এর ফুল ফর্ম হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার। হাই টেম্পারেচার রিজার্ভার যেমন জলের রিজার্ভার হয়, তেমন হিটের রিজার্ভার হয়। আর একটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার ধরে নাও T1, LTR মানে হচ্ছে তোমার লো টেম্পারেচার রিজার্ভার। এবং পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ T2টা গ্রেটার দ্যান T1 হবে, কারণ এটা হাই টেম্পারেচার বলেছে, লো টেম্পারেচার বলেছে। আচ্ছা, এবার স্কেমাটিক্যালি ধরো এইখানে একটা তুমি ইঞ্জিন কানেক্ট করেছো, ইঞ্জিনের ভিতরে কি হচ্ছে ডিটেলিংটার মধ্যে আমি এখন যাচ্ছি না, আর ইঞ্জিন কানেক্ট করেছে, যে কি করলো হাই টেম্পারেচার বডি থেকে ধরে নাও কিউটি অ্যামাউন্টে হিট দিল। আমি না সব মড দিয়ে করবো, কারণ থার্মোডাইনামিক্সে এই সাইন কনভেনশনটা খুব গন্ডগোলে, আমি কিন্তু মড দিয়ে সব কিছু করবো। তাহলে হাই টেম্পারেচার বডি থেকে কিউটি অ্যামাউন্টে হিট নিল, লো টেম্পারেচার বডিতে Q1 অ্যামাউন্টে হিট ছেড়ে দিল, মানে কিছুটা হিট নিয়ে কিছুটা হিট ছেড়ে দিয়েছে। এবারে বাকি যে পোর্শনটা সে কি করেছে, সে বেসিক্যালি তোমার ওয়ার্ক হিসেবে কনভার্ট করেছে। আচ্ছা, বলেছে না যে হাই টেম্পারেচার কি আবার কিছুটা হিট নিয়ে পুরো হিটটা ওকে কনভার্ট করতে পারবে কি পারবে না, সেটা পরের কথা। মোদ্দা কথা তার এ ফ্র্যাকশন অফ ইট বা এ পার্ট অফ ইট সে বেসিক্যালি ওয়ার্কে কনভার্ট করেছে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি একটা মেশিন ইঞ্জিন, যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নিয়ে লো টেম্পারেচার রিজার্ভার কিছুটা হিট ছেড়ে দেয়, মাঝপথে কিছুটা সে ওয়ার্ক করে। এটা আচ্ছা, এবার এই যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের তুমি সরি ইঞ্জিনের ডিফাইন করে কি এখানে লিখেছি, তুমি কেমন করে ইঞ্জিনের এফিসিয়েন্সিকে ডিফাইন করবে। হ্যাঁ, তাই ইঞ্জিনের এফিসিয়েন্সিকে ডিফাইন করা হয় এইরকম করে, এফিসিয়েন্সি অফ অ্যান ইঞ্জিন, সেটাকে ইটা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা হচ্ছে নেট ওয়ার্ক প্রডিউসড ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব ফ্রম সোর্স বা হাই টেম্পারেচার রিজার্ভার। মানে কতখানি ওয়ার্ক প্রডিউস হয়েছে ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার। অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো নেট ওয়ার্ক কতটা হলো ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব এইটা, অথবা তুমি এটা লিখতে পারো Q2 মাইনাস Q1 বাই হচ্ছে তোমার Q2। এইটা হচ্ছে তোমার ইঞ্জিনের এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ইঞ্জিন কাকে বলছে এবং সেই ইঞ্জিনের এফিসিয়েন্সি তুমি কেমন করে ডিফাইন করবে। ইঞ্জিনের এফিসিয়েন্সি যে নেট কতখানি ওয়ার্ক হলো ডিভাইডেড বাই হিট কতখানি অ্যাবজর্ব হচ্ছে ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার। মানে যে যত কম হিট হাই টেম্পারেচার রিজার্ভার থেকে নিয়ে যতটা বেশি ওয়ার্ক করতে পারবে, তার এফিসিয়েন্সি হচ্ছে তত বেশি। ঠিক আছে, এটা বুঝবে। তাহলে বোঝা গেল ইঞ্জিন এবং তার এফিসিয়েন্সি বলতে কি বুঝছি, এটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে রৌনক, কিছু অসুবিধা আছে? আচ্ছা, এবারে আমি জানতে চাইছি এই যে ইঞ্জিনটা,
এই ইঞ্জিনের এফিসিয়েন্সিটা তোমার সকাল 1 হতে পারে কিনা, 1 হতে পারে কিনা মানে কোনো একটা ইঞ্জিন হাই টেম্পারেচার যতটা হিট নিল পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে ফেলছে, এটা পারছে কিনা। মানে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যতখানি হিট নিল তার পুরোটাই ওয়ার্কে কনভার্ট করতে পারছে কিনা, লো টেম্পারেচার রিজার্ভারে কিছুই ছাড়বে না এরকম সিচুয়েশন হচ্ছে কিনা। দেখো লো টেম্পারেচার রিজার্ভার যদি কিছুই না ছাড়ে তাহলে যতখানি হিট অ্যাবজর্ব করছে ততখানি ওয়ার্ক হচ্ছে, তখন এফিসিয়েন্সিটা 1 হবে। এবার কোশ্চেন হচ্ছে যে কোনো একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি 1 হতে পারে কিনা। আচ্ছা, এবারে লোকে প্রচুর এক্সপেরিমেন্ট করলো, করে তার এফিসিয়েন্সি মানে অবভিয়াসলি একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি যত ভালো হবে যত বেশি হবে ততই ভালো, যে কম হিট নিয়ে বেশি ওয়ার্ক দেবে সেটা কেনা চায়। এবারে সেই এরকম একটা ইঞ্জিন মানুষ অনেক বছর ধরে বানানোর চেষ্টা করলো, যে বেসিক্যালি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিটটা নেবে, লো টেম্পারেচার রিজার্ভারে কিচ্ছু ছাড়বে না, পুরোটাই হচ্ছে ওয়ার্কে কনভার্ট করতে পারবে। আলটিমেটলি কিন্তু মানুষ ফেল করলো, দেখা গেল যে না, এরকম ইঞ্জিন কোন রকম ভাবেই তৈরি করতে পারা যাচ্ছে না। এই যে তৈরি করতে পারা যায় না, অর্থাৎ এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যে বেসিক্যালি একটা রকম সাইকেলে কাজ করবে এবং যার সোল এফেক্ট হিসেবে সে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নিয়ে পুরোটাই ওয়ার্কে কনভার্ট করতে পারবে, এরকম কনস্ট্রাকশন ইম্পসিবল। এই যে জেনারেলাইজেশনটা, এটাই আলটিমেটলি গিভস ইউ দ্য কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে যেটা কথা হচ্ছে যে আমি একটা কোশ্চেন লিখতে পারি, স্টেট কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট of second law of thermodynamics. সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর আর একটা স্টেটমেন্ট আমি চলে আসছি, সেটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। আচ্ছা, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট কি বলছে? ইট ইজ impossible for a mechanical device which operates in a cycle to have its sole effect to take some heat from a high temperature heat reservoir বা সোর্স বলতে পারো তুমি, and transforms this heat completely into what ব্র্যাকেটে হচ্ছে no heat is released to low temperature reservoir. কি বলছে? It is impossible for a mechanical device which operates in a cycle to have its sole effect. Sole effect মানে only effect to take some heat from a high temperature reservoir and transform this heat completely into work. এটা ইম্পসিবল। মানে ব্যাপারটা তাহলে কি হলো, যদি এরকম একটা সিচুয়েশন করো, তুমি ধরো এই একটা হাই টেম্পারেচার হিট রিজার্ভার আছে, এইখানে ধরো তুমি একটা লো টেম্পারেচার হিট রিজার্ভার বলছো, মানে এটা অনেক সময় সোর্স বলা হয়, এটাকে সিঙ্কও বলা হয়। আমি হাই টেম্পারেচার রিজার্ভার আর লো টেম্পারেচার রিজার্ভার এরকম ভাবে নাম দিচ্ছি। অনেক বইয়ে এটাকে সোর্স, এটাকে সিঙ্ক বলা হয়। মানে এটাই যখন ইঞ্জিন এখানে বলেছি না, সেখানে তুমি বলতে হাই টেম্পারেচার রিজার্ভার সেটাই হচ্ছে তোমার সোর্স, আর লো টেম্পারেচার রিজার্ভার মানে হচ্ছে তোমার সিঙ্ক। যেটাই সিঙ্ক সেটাই লো টেম্পারেচার রিজার্ভার, যেটাই সোর্স সেটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার। এটা এবারে কি হলো দেখো, এইখান থেকে এখানে ইঞ্জিন তুমি দিয়েছো, এইখান থেকে কিউটি অ্যামাউন্টে হিট দিল, এবার পুরোটাই তোমার
হিটে কনভার্ট করলো, এবারে এইখান থেকে এইখানে এদিকে কিচ্ছু আসছে না, মানে এইখানে কিচ্ছু এসে পৌঁছাচ্ছে না, লো টেম্পারেচার রিজার্ভারে পৌঁছাতে পারছে না। এটাও তুমি করতে পারো কিনা যে এটা ইম্পসিবল, মানে এটা আলটিমেটলি বলা হলো যে এই সিচুয়েশনটা কখনো ঘটতে পারে না। ইট ইজ ইম্পসিবল ফর এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল টু হ্যাভ ইটস সোল এফেক্ট টু টেক সাম হিট ফ্রম এ হাই টেম্পারেচার হিট রিজার্ভার অ্যান্ড ট্রান্সফর্ম দিস হিট কমপ্লিটলি ইনটু ওয়ার্ক। মানে দেখো এই স্টেটমেন্টটা লোকে এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু বের করেছে। মানুষ যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো তখন তো মানুষ চাইলো 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরিতে যে এমন কিছু ইঞ্জিন, এমন কিছু মেশিন বানাতে যে বেসিক্যালি কম খাবে, বেশি কাজ দেবে, অর্থাৎ তার এফিসিয়েন্সিটা বেশি হবে। এটা করতে 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 বেস্ট পসিবল সিচুয়েশন কি হতে পারতো না, বেসিক্যালি যতখানি মানে প্রথমে তো একটা ছিল যে আমরা বলেছিলাম যে পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ডের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো হিটই নেবে না ওয়ার্ক দেবে, সেটা তো হবে না বলেইছিলাম, সেটা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে বলা হয়েছে। আর এখানে যেটা বলা হয়েছে ঠিক আছে, যত মানে যতখানি হিট নেবে পুরোটা ওয়ার্কে কনভার্ট করে দেবে, এরকম ইঞ্জিন আমি তৈরি করতে পারি কিনা। লোকে প্রচুর চেষ্টা করেছিল, অনেক বিজ্ঞানী অনেক বছর ধরে করে, আলটিমেটলি যখন তারা ফেল করলো সেখান থেকে তারা কনক্লুড করলো না এটা কখনো করা সম্ভব নয়। ঠিক আছে, এটা এটা ভীষণ জেনারেল একটা স্টেটমেন্ট যেটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপরে বেস করেই কিন্তু আমার বেসিক্যালি এসেছে। কেলভিন পার স্টেটমেন্ট আর সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স, মানে বেসিক্যালি এটা হচ্ছে তুমি শুধু খাবে, খেয়েই যাবে খেয়েই যাবে খেয়েই যাবে, একটুও হাঁকবে না, একটুও টয়লেট করবে না, তাহলে তুমি বেশি দিন বাঁচবে না বাবা। একটা মেশিন তো সাইক্লিক প্রসেসে বারবার বারবার ওই কাজটাকে করতে হবে, খেতে হবে হাঁকতে হবে, খেতে হবে হাঁকতে হবে, খেতে হবে হাঁকতে হবে। হ্যাঁ, এবার তুমি একটু হাঁকলে না, শুধু খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ, 7 দিন 10 দিন 15 দিন তোমার হাগা বন্ধ হয়ে গেছে, তুমি বাঁচবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ, অর্থাৎ তুমি খাও ঠিক আছে সোর্স থেকে, মাঝে কিছুটা ওয়ার্ক করো কিছুটা, কিন্তু তুমি হেগো বাবা, না হাগলে কিন্তু কাজ হবে না বলে দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা স্টেটমেন্ট হলো। নেক্সট যেটা ক্লসিয়াস স্টেটমেন্ট, সেই ক্লসিয়াস স্টেটমেন্টটা আসে কিন্তু তোমার হিট পাম্প থেকে বা রেফ্রিজারেটর থেকে। তাহলে আমরা সেই টাইপের একটা খালি বুঝে নিই যে হোয়াট ডু ইউ মিন বাই এ হিট পাম্প, হাউ ক্যান ইউ ডিফাইন ইটস পারফরমেন্স। তাহলে হিট পাম্প কাকে বলে এবং তার পারফরমেন্স তুমি কি করে ডিফাইন করবে, সেইটা এবার একটা আমি এখানে দেখতে চাই। তাহলে দেখো এই হিট পাম্প কাকে বলছে না, ইট ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ operates in a cycle, that is a machine which takes some heat from low temperature reservoir and transfer some heat to high temperature reservoir when some work is done on the machine, when some work is done on the machine. It is a mechanical device which operates in a cycle, that is a machine which takes some heat, which takes some heat from low temperature reservoir, এখন হিটটা নিচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার থেকে, আর ট্রান্সফর্ম নয়, ট্রান্সফার সাম হিট টু হাই টেম্পারেচার রিজার্ভার when some work is done on the machine। মানে ব্যাপারটা কীরকম দেখো, স্কেমাটিক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ধরে নাও তুমি একটা হাই টেম্পারেচার রিজার্ভার নিলে, যার টেম্পারেচার ধরে নাও T2, হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার এখানে টেম্পারেচার T1, যেখানে T2টা গ্রেটার দ্যান T1, এখানেও তাই, এখানে হচ্ছে T2টা গ্রেটার দ্যান T1 আমি নেব। এইটা নিয়েছি আমি, একটা লো টেম্পারেচার রিজার্ভার নিয়েছি যার টেম্পারেচার T1। এবারে এইখানে আমি একটা হিট পাম্প কানেক্ট করছি, এইচপি তার নাম দিচ্ছি। এবারে অ্যারোটা দেখো উল্টো দিকে, অর্থাৎ সে লো টেম্পারেচার রিজার্ভার থেকে ধরে না Q1 অ্যামাউন্টে হিট নিয়েছে,
এবারে আমি কিছুটা ওয়ার্ক করছি, আগে হচ্ছিল কি সিস্টেম আমাকে ওয়ার্ক দিচ্ছিল। আগেরটা ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ওয়ার্কটা হচ্ছে তোমার এই অ্যারোটা উল্টো দিকে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছিল, এখন হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, কিন্তু অ্যারোটা এদিকে, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার ধরো Q2 মাইনাস Q1 এতখানি অ্যামাউন্টের ওয়ার্ক দিচ্ছি। এবার এই দুটো, এই যে Q1 এবং ডব্লিউ, এই দুটোকে যোগ করলে যেটা Q2 হয়, সেই Q2 হিট হচ্ছে হাই টেম্পারেচার ব্যাপারে পৌঁছে গেছে। তাহলে এই যে ডিভাইসটা, সেই ডিভাইসটাকে তুমি বলছো হিট পাম্প, যে যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দেবে যখন সাম ওয়ার্ক ইজ ডান অন দ্য মেশিন। আর এর যদি এফিসিয়েন্সি এক্ষেত্রে উল্লেখ করা হয় না, এর পারফরমেন্স বলা হয়, পারফরমেন্স অফ হিট পাম্প। আচ্ছা, এইটা বাই ডেফিনেশন হচ্ছে তুমি ইটা নাম দিলে হিট পাম্প, পারফর মানে হিটাও দেওয়া হয়, অনেক সময় ফাইটাইও দেওয়া হয়। হ্যাঁ, ইটা হলে হবে অবশ্য এর সাথে গুলিয়ে যেতে পারে, মানে এফিসিয়েন্সি গুলিয়ে যেতে পারে, তাহলে একটা মিউ নাম দিচ্ছি, মিউ অফ হিট পাম্প। আচ্ছা, হিট পাম্প কি করছে, মানে হিট পাম্প করে আমি আলটিমেট লাভটা কি? এটা শীত প্রধান দেশে হচ্ছে হিট পাম্পটাকে ব্যবহার করা হয় ঘরের ভেতরটাকে গরম রাখার জন্য। যখন প্রচন্ড ঠান্ডা, বাইরে হয়তো নেগেটিভ টেম্পারেচার, কিন্তু ঘরের ভেতরটাকে গরম রাখছে কি করে? বাইরে থেকে হিট নিয়ে ঘরের ভেতরে দিচ্ছে। তার মানে একটা ভালো হিট পাম্প মানেটা কি? ভালো হিট পাম্প মানে হচ্ছে যে ঘরের ভেতরটা, অর্থাৎ হাই টেম্পারেচারে গিয়ে পরে কতটা বেশি হিট পৌঁছাচ্ছে একটা ওয়ার্ক দেওয়ার জন্য। তাহলে আমি মিনিমাম ওয়ার্ক দিয়ে যদি ম্যাক্সিমাম হিট হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিতে পারি, সেই হিট পাম্পের পারফরমেন্স তত বেশি। বুঝতে পারলে যে আমি একটা হিট পাম্প দিয়ে কি করতে চাইছি, কি হাই টেম্পারেচার রিজার্ভারটাকে হট রাখতে চাইছি, অর্থাৎ আলটিমেটলি তোমাকে হাই টেম্পারেচার রিজার্ভারে হিটটা পৌঁছে দিতে হবে কিছু ওয়ার্ক করে। এবার কত কম ওয়ার্ক করে কত বেশি হিটকে তুমি হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিচ্ছ, তত ভালো হচ্ছে হিট পাম্প হবে। তার মানে এটাকে তুমি ডিফাইন করবে হিট ট্রান্সফর্ম টু হাই টেম্পারেচার রিজার্ভার divided by work done on the machine, divided by work done on the heat pump। তারপরে এটা কি দাঁড়াচ্ছে না, Q2 ডিভাইডেড বাই W, অর্থাৎ Q2 বাই Q2 মাইনাস Q1। এইটা হচ্ছে পারফরমেন্স অফ এ হিট পাম্প। তাহলে বুঝতে পারলে হিট পাম্প কাকে বলছে এবং পারফরমেন্স অফ হিট পাম্প বলতে তার মানেটা কি? ঠিক আছে, কোনো অসুবিধা আছে এটা বুঝতে পেরেছো? হিট পাম্পটা কি এবং তার পারফরমেন্স বলতে আমি কি বুঝছি? ঠিক আছে, কি হলো? বাকিগুলো কি ঘুমিয়ে গেছে? বাকি ছেলে মেয়েগুলো কি ঘুমোচ্ছে? শুভদীপ, এই শুভ, কি ঘুমোচ্ছিস? তা কি কথাগুলো কি উত্তর দেওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ, বুঝতে পারলি যেটা বলেছি, যেটা বুঝেছিস? ভালো। আচ্ছা, এবারে হচ্ছে এই হিট পাম্পের মতোই হচ্ছে রেফ্রিজারেটর। হোয়াট ডু মিন বাই এ রেফ্রিজারেটর? খাতা পেন নিয়ে লিখছিস না লিখছিস না? আমি তো তোদের মতো করে ছোট করে অল্প অল্প করে লেখাচ্ছি। হ্যাঁ, যেমন করে ক্লাসে ক্লাস নোট নেওয়া হয় সেরকম ভাবে ক্লাস নোট নেই। হোয়াট ডু মিন বাই এ রেফ্রিজারেটর? রেফ্রিজারেটর বলতে আমি কি বুঝছি? How can you define the performance of a রেফ্রিজারেটর? একটা রেফ্রিজারেটরের পারফরমেন্স তুমি কেমন করে ডিফাইন করবে? দেখো, এই রেফ্রিজারেটরটা একদম তোমার এর মতো, মানে একেবারে তোমার হিট পাম্পটা যেমন দেখতে সব দিক থেকে সেটা একদম একরকম। ছবিটা আঁকলে তুমি বুঝতে পারবে। তাহলে এটা হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T2, এটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1, যেখানে
T2টা গ্রেটার দ্যান T1। আচ্ছা, এবারে এইখানে তুমি একটা রেফ্রিজারেটর কানেক্ট করেছো, এইখান থেকে Q1 অ্যামাউন্টের হিট নিল, এখানে Q2 অ্যামাউন্টের হিট পৌঁছে দিল, যে ওয়ার্কটা করতে হচ্ছে সেটা Q2 মাইনাস Q1। তার মানে কি হলো দেখো, এই রেফ্রিজারেটর মানে বাড়িতে ফ্রিজ যে ব্যবহার করো সেইটা বেসিক্যালি, এই রেফ্রিজারেটর ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ operates in a cycle, that is a machine. A refrigerator is a mechanical device which operates in a cycle, that is a machine which takes some heat from low temperature reservoir, takes বা extract যাই বলো না কেন, which takes some heat from low temperature reservoir and transfer some heat to high temperature reservoir when some work is done on the machine. তাহলে ওই একদম আগের মতোই ডেফিনেশন, হিট পাম্পের যা ডেফিনেশন, রেফ্রিজারেটর এক্সাক্ট একই ডেফিনেশন। দুজনেই যেটা করবে, লো টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দেবে যখন তোমাকে কিছুটা ওয়ার্ক করতে হবে। আচ্ছা, এবারে এর যখন পারফরমেন্স আমি ডিফাইন করব, পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর মিউ আর আমি লিখছি। আচ্ছা দেখো, একটা তুমি যে বাড়িতে ফ্রিজ ব্যবহার করো, এখানে বাড়িতে ফ্রিজ আছে, বা এসি যে ব্যবহার করো, ফ্রিজ বা এসিতে তোমার ইন্টেনশনটা কি? ইন্টেনশন তোমার ইলেকট্রিসিটি অন আছে, কিছু কারেন্ট ফোরাচ্ছ, অর্থাৎ কারেন্ট ফোরানোর থ্রু দিয়ে তুমি কিছুটা ওয়ার্ক দিচ্ছ, যার জন্য ফ্রিজের ভেতরটা কতটা ঠান্ডা হলো এইটা নিয়ে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। তুমি কিন্তু ফ্রিজের পিছনে বা এসির পিছনের দিকে চলে যাও, সেখান থেকে গরম হাওয়া বেরোয়। তুমি ওই যে গরম হাওয়াটা বেরিয়ে ঘরটাকে কতখানি গরম করে ফেললো, বা ঘরের ভেতর থেকে গরম হাওয়া বেরিয়ে পরিবেশটা কতখানি গরম করে ফেলতো এসির ক্ষেত্রে, সেইগুলো নিয়ে তুমি বদার দাও। তুমি বদার কি নিয়ে, যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট অ্যাকচুয়ালি এক্সট্রাক্টেড হয়ে গেল, এটা হচ্ছে মোদ্দা কথা। লো টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট অ্যাকচুয়ালি এক্সট্রাক্টেড হয়ে যাচ্ছে। তো একটা ভালো রেফ্রিজারেটর মানেটা কি? দেখবে রেফ্রিজারেটর বিভিন্ন স্টার হয় না, 3 স্টার 4 স্টার 5 স্টার, হ্যাঁ তেনা সব স্টার হয় না, সেটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় কি, যে কত কম কারেন্ট কনজামশন হয় এইটা আর কি। তার মানে কত কম ওয়ার্ক দিয়ে কত বেশি হিটকে তুমি লো টেম্পারেচার রিজার্ভার থেকে এক্সট্রাক্ট করে দিতে পারবে, সেটাই হচ্ছে তার পারফরমেন্স। তাহলে ভালো রেফ্রিজারেটর মানে হচ্ছে কম ওয়ার্ক দিয়ে তুমি বেশি হিটকে লো টেম্পারেচার রিজার্ভার থেকে এক্সট্রাক্ট করে দিতে পারবে। তাহলে এটা ডেফিনেশনটা কি হবে? হিট এক্সট্রাক্টেড from low temperature reservoir divided by work done on the refrigerator। তাহলে কি হলো, এটা এটা হয়ে যাচ্ছে Q1 বাই W, অর্থাৎ Q1 বাই Q2 মাইনাস Q1। তো তফাৎটা দেখো, আগেরটা হচ্ছে Q2 বাই Q2 মাইনাস Q1, অর্থাৎ হাই টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট অ্যাকচুয়ালি পৌঁছাতো সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট অ্যাকচুয়ালি এক্সট্রাক্টেড হচ্ছে, কতখানি হিট অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে, সেইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। মানে দুজনের যা ছবি ছাপা হ্যানা ত্যানা সব একরকম, কিন্তু দুটো দুটো ডিফারেন্ট পারপাসে জাস্ট ব্যবহার করা হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, হলো? বুঝতে পেরেছি রেফ্রিজারেটর কাকে বলে এবং তার পারফরমেন্স তুমি কেমন করে ডিফাইন করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে তুমি যে বাড়িতে ফ্রিজ যে ব্যবহার করছো, বাড়িতে যদি ইলেকট্রিসিটি না থাকতো, তাহলে তোমার বাড়ির ফ্রিজ কি কাজ করতো? বা ইলেকট্রিসিটি যদি না থাকে, তাহলে তোমার এসি কি কাজ করবে? কি করবে মৌমিতা? মানা করবে না তো? তাহলে করলে তো ভালো হতো নাকি?
তুই এসি কিনেছিস? তুই তো চাকরিজীবী মানুষ, তুই তো এসি কিনতে পারতিস একটা। এসি কি বা দাম এসির? হ্যাঁ, এসি তো বেশি দাম না। কিনবি তো? কবে কিনবি? মাইনে বাড়লে? মাইনে আর একটু বাড়লে? হ্যাঁ। মানে ব্যাপারটা কি হচ্ছে, দেখবে হয়তো অনেক লোকই এসিটা অ্যাফোর্ড করতে পারতো, কিন্তু অ্যাফোর্ড করছে না। তার কারণটা হচ্ছে এসি চালালে প্রচুর ইলেকট্রিসিটি বিল আসে। ঠিক আছে? একটা ভালো কনস্ট্যান্ট খরচ থাকে আর কি, পার্টিকুলারলি গ্রীষ্মকালে যখন এসি চলে ভালো কনস্ট্যান্ট খরচ থাকে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে যদি এরকম একটা এসি বা এরকম একটা ফ্রিজ যদি করা যেত যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভারে হিটটাকে পৌঁছে দেবে, কিন্তু কোনো ওয়ার্ক তোমাকে করতে হবে না, তাহলে দারুণ ব্যাপার হতো। সেটা আদৌ করতে পারবো কিনা সেটা দেখা যাবে যে আলটিমেটলি করতে পারা যাবে না। মানে এরকম একটা হিট পাম্প বা রেফ্রিজারেটর তৈরি করা সম্ভবই না যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিলে কিন্তু কোনো ওয়ার্ক করা হলো না। এই যে করতে পারা যাবে না, সেইটাই হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাকে বলা যায় ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেট দ্য ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। দুটো স্টেট হয়ে যাচ্ছে, মানে গিভ বললি, এটা give the Clausius statement of second law of thermodynamics. The Clausius statement of second law of thermodynamics, CLAU SIUS, Clausius statement of second law of thermodynamics কি বলছে যে it is impossible for a it is impossible for a mechanical device which operates in a cycle that is a machine to have a to have its sole effect to extract some heat from low temperature reservoir and transfer this heat into high temperature reservoir. No work is done on the machine. It is impossible for a mechanical device which operates in a cycle, that is for a machine to have its sole effect means only effect, to extract some heat from low temperature reservoir and transform this heat into high temperature reservoir. তাহলে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভার তুমি হিট পৌঁছে দিচ্ছ কোনো ওয়ার্ক না করে, এটা ইম্পসিবল। দিস ইজ দ্য ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। মানে ব্যাপারটা হচ্ছে স্কেমাটিক ডায়াগ্রাম দিয়ে বোঝাই। তাহলে ধরো তুমি এই একটা হাই টেম্পারেচার রিজার্ভার আছে, এইখানে হচ্ছে তোমার একটা লো টেম্পারেচার রিজার্ভার আছে, এর টেম্পারেচার T1, এর টেম্পারেচার T2, যেখানে T2টা গ্রেটার দ্যান T1। আচ্ছা, এইখানে একটা হচ্ছে তুমি হিট পাম্প অর রেফ্রিজারেটর নিয়েছো, যে কি করছে না এই লো টেম্পারেচার রিজার্ভার থেকে একটা কিউ অ্যামাউন্টের হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে কিউ হিটটাই পৌঁছে দিচ্ছে। মাঝপথে যে ওয়ার্কটা করা হচ্ছে আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি জিরো, অর্থাৎ কোনো ওয়ার্ক করা হচ্ছে না। হ্যাঁ, এখানে যে ওয়ার্কটা তুমি দেবে মনে করছো, সেই ওয়ার্কটা হচ্ছে বেসিক্যালি তোমার জিরো, এখানে কোনো ওয়ার্ক করা হচ্ছে না। এইটা তাহলে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে জাস্ট হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিল। এরকম কিছু তুমি তৈরি করতে পারো কিনা? উত্তর হচ্ছে না, এরকম কিছু তৈরি করতে পারা যাবে না। ঠিক আছে? দিস ইজ দ্য ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স।
তাহলে আমরা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বললাম, ক্লসিয়াস স্টেটমেন্ট বললাম, আর কি করলাম, আর হচ্ছে আমি একটা তোমার জেনারেল যে স্টেটমেন্ট, পপুলার স্টেটমেন্ট যেটা, সেটা বললাম। তাহলে দেখো যে কথাগুলো এখন পর্যন্ত বলা হয়েছে সেই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কিনা বল, যে সামান্য কথাবার্তা বলা হয়েছে সেগুলো কোনো অসুবিধা আছে কিনা বল, কারো কিছু অসুবিধা আছে যা বলেছি? ঠিক আছে তো? আচ্ছা, চল। আচ্ছা, এবারে দেখো এই যে দুটো স্টেটমেন্ট আমরা বললাম, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট, জানো তো এই দুটো স্টেটমেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তোমাকে এরকম একটা জিনিস করতে হবে, সো দ্যাট এ কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ক্লসিয়াস মানে সি, ক্লসিয়াস স্টেটমেন্ট আর ইকুইভ্যালেন্ট। এটা অনার্স বা এই ধরনের পরীক্ষাতে খুব দেয় যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট যে ইকুইভ্যালেন্ট, এটা তোমাকে দেখাতে হবে। আর এইটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে চারটে জিনিস দেখাতে হবে। টু শো দিস we have to prove that, এক নম্বর হচ্ছে if Kelvin Planck statement is true, then Clausius statement is also true। একটা ঠিক হলে আরেকটা অটোমেটিক্যালি ঠিক। সেকেন্ড হচ্ছে if Kelvin Planck statement, if Kelvin Planck statement is false, Kelvin Planck যদি false হয় তাহলে Clausius statementটা false হবে। if Kelvin Planck statement is false, then Clausius statement is also false। এইটা, আচ্ছা এটা এক কাজ করি, এটা এইভাবে না করে দাঁড়া 1 মিনিট, মানে আগে ট্রু দুটো বলে দিই। তাহলে সেকেন্ড হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট ইজ ট্রু, দেন কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ইজ অলসো ট্রু। তাহলে প্রথমটা কি বললাম, যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ট্রু হলে ক্লসিয়াস স্টেটমেন্টও ট্রু হবে। সেকেন্ডলি বললাম ক্লসিয়াস স্টেটমেন্ট ট্রু হলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টও ট্রু হবে। 3 নম্বর বলছি ইফ কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ইজ ফলস, দেন ক্লসিয়াস স্টেটমেন্ট ইজ অলসো ফলস, সেটা দেখাতে হবে। 4 নম্বর হচ্ছে ইফ Clausius statement is false, then Kelvin Planck statement is also false। মানে এই চারটে কথা তুমি সাইমালটেনিয়াসলি দেখাতে পারো, তাহলে তুমি বলতে পারবে যে এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট। মানে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ট্রু হলে ক্লসিয়াসটা ট্রু, ক্লসিয়াস ট্রু হলে কেলভিন প্লাঙ্ক ট্রু, আবার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ফলস হলে ক্লসিয়াসও ফলস, আর ক্লসিয়াস ফলস হলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টও ফলস। তাহলে এই চারটের মধ্যে এই দুটো দেখালেই কিন্তু যথেষ্ট হয়ে যায়। একটা ভুল হলে অটোমেটিক্যালি ভুল হচ্ছে, এটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ফলস হলে ক্লসিয়াস স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফলস হয়েছে, বা ক্লসিয়াস স্টেটমেন্ট ফলস হলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফলস হয়েছে। এই দুটোর মধ্যে এই দুটো দেখালেই আমার হয়ে যাবে। দুটোই ট্রু না দেখিয়ে দুটোই যদি মানে একটা ফলস আর একটা অটোমেটিক্যালি ফলস হচ্ছে সেটাকে তুমি দেখাতে পারো, তাহলে সেখান থেকে তুমি বলতে পারো যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ক্লসিয়াস স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা 3 নম্বর থেকে স্টার্ট করছি। ধরো 3 নম্বরটা বললাম, আমি বললাম যে যে এরকম একটা ইঞ্জিন দিয়ে স্টার্ট করছি আমি। তাহলে এটাকে হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার T2,
এটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। এখানে একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটা কি করছে না হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নিল, করে পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে ফেললো, আর লো টেম্পারেচার রিজার্ভারে যে হিটটা ছাড়ছে এইটাকে এটা হচ্ছে তোমার জিরো, মানে কিছু ছাড়ছে না দাদা, এখানে হচ্ছে কিছুই ছাড়ছে না, এইটা মানে যতখানি হিট নিচ্ছে পুরোটা ওয়ার্কে কনভার্ট করে ফেলছে। তাহলে এই যে এটা মানে ইঞ্জিনটা সেটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করছে। তাহলে let us assume that we have an engine which takes Q2 amount of heat from high temperature reservoir and transform this heat completely into work, and no heat is released to low temperature reservoir. So this violates Kelvin-Planck statement of second law of thermodynamics। মানে এমনভাবে কনস্ট্রাকশনটাকে করলাম যাতে করে তোমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হয়, দিস ভায়োলেটস কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এবার আমি কি করছি না, আমি যেটা করছি যে ওই সেম দুটো হিট রিজার্ভার নিয়ে Q2 হিট নিয়েছে, যে ওয়ার্ক করেছে সেটা হচ্ছে Q2, এখানে কিছু ছাড়েনি। এই ইঞ্জিনটা যেমন ছিল এর সাথে আমি একটা তাহলে হিট পাম্প বা রেফ্রিজারেটর আমি কাপেল করছি, যার কনস্ট্রাকশনটা নর্মাল। কিরকম নর্মাল, আমি বললাম এ ধরো এইখান থেকে তোমার Q1 অ্যামাউন্টের হিট নিল, নিয়ে এর উপরে তুমি ডব্লু প্রাইম অর্থাৎ Q2 অ্যামাউন্টের হিট, Q2 অ্যামাউন্টের ওয়ার্ক তুমি এখানে করলে হাই টেম্পারেচার রিজার্ভার তাহলে কতখানি হিট পৌঁছে যাবে না এই দুটো যোগফল। কারণ সবসময় ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে যেহেতু প্রসেসটা সাইক্লিক প্রসেসের ডেল্টা ইউ যেহেতু জিরো, সেখানে হিটের চেঞ্জ এবং ওয়ার্কের চেঞ্জ সমান হবে। তাহলে এই ডব্লু প্রাইম এবং Q1, এই যে Q2 এবং Q1 যোগ করে এইখানে যেটা পৌঁছে যাবে সেটা কোনটা, Q2 প্লাস Q1। এটা মানে সবসময় আমাদের যেটা হচ্ছে দেখো, মানে এর আগে যখন আমি যে কোনো হিট পাম্প বা ইত্যাদি আলোচনা করেছি, এই ধরো এটা রেফ্রিজারেটর বা হিট পাম্প যখন আলোচনা করেছি, দেখো এই যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট নিল আর ওয়ার্ক কতটা করলাম, সেই দুটোর যোগফল হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভারে কতটা পৌঁছাচ্ছে। এখানে Q1 প্লাস হচ্ছে Q2 মাইনাস Q1, Q1 কেটে গেলে এখানে Q2 এখানে পৌঁছে গেল। ঠিক সেরকম ভাবেই এখানে করা হয়েছে, যে এমন একটা হিট পাম্প নেওয়া হয়েছে যে Q1 অ্যামাউন্টের হিট নিচ্ছে, মানে আমি ডব্লু প্রাইম অ্যামাউন্টের ওয়ার্ক করছি, এটা বেসিক্যালি Q2-র সঙ্গে সমান। মানে এটা দুটো বেসিক্যালি সমান আর কি, এখানে প্রাইম লেখার দরকার নেই, মানে যেটাই ডব্লু এটা, তাহলে Q2 অ্যামাউন্টের ওয়ার্ক এখানে করা হচ্ছে, যাতে করে লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 হিট বেরোলো, যদি হাই টেম্পারেচার রিজার্ভারে Q2 মাইনাস Q1 হিট হচ্ছে ঢুকে গেল। তাহলে আমি বললাম কি যে লেট আস টেক এ heat pump connected to same pair of heat reservoir
same pair of heat reservoirs which takes Q1 amount of heat from low temperature reservoir at a Q2 plus Q1 amount of heat is transferred to high temperature reservoir when W অর্থাৎ Q2 amount of work is done on the হিট পাম্প। তাহলে আমি একটা হিট পাম্প এখানে নিয়েছি, যে হিট পাম্পটা ওই সেম পেয়ার অফ হিট রিজার্ভারের মধ্যে কানেক্ট করেছি, যে বেসিক্যালি লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 অ্যামাউন্টের হিট নিয়েছে, হাই টেম্পারেচার রিজার্ভারে Q2 প্লাস Q1 অ্যামাউন্টের হিট পৌঁছে দিচ্ছে যখন তুমি Q2 অ্যামাউন্টের ওয়ার্ক তার উপরে করছো। তাহলে দেখো এই যে হিট পাম্পটা একদম নর্মাল, কোনো অসুবিধা নেই। হিট পাম্পটা দেখো কিচ্ছু ভায়োলেট টাইলেট করে নয় কিন্তু, হ্যাঁ, তুমি কিছুটা ওয়ার্ক দিলে কিছুটা হিট ওয়ার্কে কনভার্টেড হবে, এবং ওয়ার্ক যতটা দিচ্ছে এবং হিট কতটা এক্সট্রাক্টেড হবে এই দুটো যোগফল হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভারে কতটা পৌঁছাবে। খুব সিম্পল, মানে এখানে হিট পাম্পটার মধ্যে কোথাও কিন্তু কোনো গন্ডগোল নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে তুমি এই এই যে হিট পাম্প ইঞ্জিন কাপলটাকে কনসিডার করো। তা লেট আস নাও কনসিডার দ্য হিট পাম্প ইঞ্জিন কাপল, মানে হিট পাম্প বা ইঞ্জিন হিট পাম্প কাপল বা হিট পাম্প ইঞ্জিন কাপল আর কি, মানে এই যুগ্মটাকে ইঞ্জিন হিট পাম্প কাপল এটাকে আমি কনসিডার, এটা তোমরা কনসিডার দ্য ইঞ্জিন হিট পাম্প কাপল। আচ্ছা, দেখো ইট ইজ এ মেকানিক্যাল ডিভাইস, আবার ইট ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল। এটা একটা মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল, মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল, এইটা। আচ্ছা, ইট extracts Q1 amount of heat from low temperature reservoir। দেখো লো টেম্পারেচার রিজার্ভার হচ্ছে হিটের চেঞ্জ কতটা হচ্ছে, Q1 হিট হচ্ছে নিচ্ছে যা, এখানে হচ্ছে এদিকে হিটের চেঞ্জ 0, এখানে Q1 হিট চেঞ্জ নিল, তাহলে ইট এক্সট্রা Q1 amount of heat from low temperature reservoir, ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক যদি দেখো তাহলে কত, Q2 মাইনাস Q2 ইট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তুমি এখানে কি হচ্ছে Q2 অ্যামাউন্টের ওয়ার্ক দিচ্ছ, এখানে আবার Q2 পেয়ে যাচ্ছ, তাহলে নেট ওয়ার্ক ডান কত হলো, 0 হলো। আর হিট ট্রান্সফার টু হাই টেম্পারেচার রিজার্ভার কত হচ্ছে, দেখো এইখানে ট্রান্সফার হচ্ছে তোমার Q2 প্লাস Q1 মাইনাস এখান থেকে তোমার বেরিয়ে গেছে কতটা না Q2, কত হলো, Q1ই হলো। তার মানে কি হলো দেখো, সরি এক মিনিট, হ্যাং করে গেছে, একটুখানি দাঁড়া। একটুখানি হয়ে গেছে। দেখো তাহলে কি হলো, তাহলে এটা দেখতে পেলে এই যে ইঞ্জিন হিট পাম্প কাপলটা সে লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 অ্যামাউন্ট হিট এক্সট্রাক্ট করেছে, হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 হিটেই পৌঁছে দিচ্ছে, ওয়ার্ক করতে হয়েছে কতটা, 0। তাহলে এইটা খেয়াল করে দেখা তো, এটা তো ক্লসিয়াস স্টেটমেন্টকে ভায়োলেট করে গেল। তা ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলেছে, যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দেবে, মাঝে কিছু ওয়ার্ক করা যাবে না, হ্যাঁ, এটা হতে পারে না, কিন্তু দেখো তুমি সেরকমই করে ফেলতে পারলে। তার মানে দিস অ্যাকচুয়ালি ভায়োলেটস কি হচ্ছে না, দিস ভায়োলেটস violates
ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে কি হলো, দেখো পরিষ্কার দেখতে পেলে যে এমন একটা ইঞ্জিন দিয়ে তুমি স্টার্ট করেছিলে যে বেসিক্যালি কেলভিন পার স্টেটমেন্টকে ভায়োলেট করে, তাহলে সেইখান থেকে তুমি অটোমেটিক্যালি পেয়ে গেলে কি সে ক্লসিয়াস স্টেটমেন্টকে অটোমেটিক্যালি ভায়োলেট করে ফেলছে। অর্থাৎ একটা যদি ফলস হয় তাহলে অন্যটা অটোমেটিক্যালি ফলস হচ্ছে। এই জায়গাটা বুঝতে পেরেছি, লজিক টজিক গুলো পরিষ্কার, কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছো সবটা? আচ্ছা, এইখানে তোমার এই কনস্ট্রাকশনের সময় না আমার একটা জিনিস কিন্তু মাথায় ছিল। কনস্ট্রাকশনের সময় মাথায় কি ছিল দেখো, যে আমি আলটিমেটলি ক্লসিয়াস স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে সেটা দেখাবো বলে আমি এটা করেছি আর কি, যে এইখানে যতখানি হিট ইঞ্জিন আমাকে দিয়েছিল, এইখানে আমি যতখানি ওয়ার্ক ইঞ্জিন আমাকে দিয়েছিল ততখানি ওয়ার্কই আমি হিট পাম্পকে দিচ্ছি, যাতে করে আলটিমেটলি যে কম্বাইন যে সংস্থাটা, যেটা হিট পাম্প ইঞ্জিন যে কাপলটা, সেটা এমনভাবে হয় যাতে করে সেখানে আলটিমেটলি কোনো ওয়ার্ক দেওয়া হবে না। তবে তুমি দেখাতে পারবে যে ক্লসিয়াস স্টেটমেন্টটা ভায়োলেটেড হয়েছে। তুমি যদি একটু না বুঝে করো তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে ঘেটে ফেলবে। আমার মাথার মধ্যে পরিষ্কার আছে যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি। আমি আলটিমেটলি করতে চাইছি যে ক্লসিয়াস স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে, সেটা করতে চাইছি। সেটা যখন করতে চাইছি তাহলে এইখানে যতখানি ওয়ার্ক বেরিয়ে গেল এখানে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি ততখানি ওয়ার্ক দিতে হবে। তবে আলটিমেটলি কোনো ওয়ার্ক দেওয়া হবে না। তবে তুমি দিনের শেষে দেখাতে পারবে যে ক্লসিয়াস স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ভায়োলেটেড হচ্ছে। আচ্ছা, এবারে 4 নম্বরটা একটুখানি দেখে নিচ্ছি। মানে যখন তুমি ইকুইভ্যালেন্ট প্রুভ করতে পারলে তোমাকে 3, 4 এই দুটোই কিন্তু দেখাতে হবে। আর কখনো কখনো ধরো ইকুইভ্যালেন্ট দেখাতে গেলে একটু কিছু লম্বা হয়ে যায়, হয়তো তোমাকে অত বেশি নম্বর দেবে না, মাত্র 3 নম্বর দেবে। 3 নম্বর দেওয়ার সময় যে কোনো একটা বললো যে দেখাও যে কেলভিন পার স্টেটমেন্ট ফলস হলে ক্লসিয়াস স্টেটমেন্ট ফলস, বা ক্লসিয়াস স্টেটমেন্ট ফলস হলে কেলভিন পার স্টেটমেন্ট ফলস। হ্যাঁ, এরকম দিয়েও ভাবতে পারে। তারপরে নেক্সট যেটা আমি করছি, যে এমন একটা ইঞ্জিন দিয়ে স্টার্ট করব একটা হাই টেম্পারেচার রিজার্ভার, আর টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। দেখো এইখানে তুমি এখন একটা হিট পাম্প দিয়ে স্টার্ট করো, হিট পাম্প আর রেফ্রিজারেটর দিয়ে স্টার্ট করো। যে কি করেছে না, যে বেসিক্যালি ধরে নাও এখানে ধরে নাও Q1 অ্যামাউন্টের হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে নিয়েছে, হাই টেম্পারেচার রিজার্ভারে যে Q1 অ্যামাউন্টের হিটই পৌঁছে দিয়েছে, আর যে ওয়ার্কটা আমি করছি আর কি সেটা হচ্ছে তোমার 0। কোনো ওয়ার্ক এখানে বেসিক্যালি করা হচ্ছে না, ওয়ার্ক যেটা করা হচ্ছে সেটা বেসিক্যালি তোমার 0। তাহলে let us consider a heat pump which takes Q1 takes বা extracts আর কি, which extracts Q1 amount of heat from low temperature reservoir and transfer this heat into high temperature reservoir, and no work is done on the heat pump. এটা this violates Clausius statement of second law of thermodynamics. এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করছে এটা। আচ্ছা, এবার আমি কি করছি, এবারে আমি এইটার সঙ্গে একটা তাহলে এটা হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। আচ্ছা, দুজনের ক্ষেত্রে T2টা গ্রেটার দ্যান T1, এটা বলাই বাহুল্য। আচ্ছা, এবারে দেখো এইখানে যে হিট পাম্পটা ছিল যেমন আছে আমি রাখলাম,
যে বেসিক্যালি এখান থেকে Q1 অ্যামাউন্টে হিট নিয়ে এখানে Q1 অ্যামাউন্টে হিটই পৌঁছে দিল, মাঝপথে ওয়ার্ক করলো, ডব্লিউটা সেটা বেসিক্যালি তোমার 0। আচ্ছা, এবারে এইখানে আমি একটা ইঞ্জিন কাপল করছি, যে ইঞ্জিন এইখান থেকে, সরি ইঞ্জিনটা উল্টো দিকে আরো, এখানে একটা ইঞ্জিন তুমি কাপল করছো, যে ইঞ্জিনটা কি করছে না হাই টেম্পারেচার যে থেকে কিছুটা হিট নিল, ধরে নাও এইখান থেকে সে Q2 অ্যামাউন্টে হিট নিয়েছে, এইখানে Q1 অ্যামাউন্টে হিট ছেড়ে দিয়েছে, মাঝপথে যে ওয়ার্কটা করেছে ডব্লিউটা সেটা হচ্ছে ডব্লিউ প্রাইম দেওয়া যা কিছু বলো, Q2 মাইনাস Q1। এই যে ইঞ্জিন এটা নর্মাল, তাহলে কি হচ্ছে যে let us connect an engine to the same pair of heat reservoir which takes Q2 amount of heat from high temperature reservoir and produce W prime বা Q2 minus Q1 amount of work and heat released to low temperature reservoir equal to Q1। এটা তাহলে একটা ইঞ্জিন তুমি কাপল করেছো, যে ইঞ্জিনটা হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 অ্যামাউন্টে হিট নিল, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 অ্যামাউন্টে হিট পৌঁছে দিল, ডিফারেন্স অ্যামাউন্টটা Q2 মাইনাস Q1 তে ওয়ার্ক করলো। এই ইঞ্জিনের কনস্ট্রাকশনে কোথাও কোনো অসুবিধা নেই। আর এবারে তুমি কনসিডার করো, লেট আস কনসিডার দ্য ইঞ্জিন হিট পাম্প কাপল। এটা এটা কি, দিস ইজ এ mechanical device which operates in a cycle। আচ্ছা, it takes, দেখো হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট নিচ্ছে, Q2 minus Q2 minus Q1 amount of heat from high temperature reservoir। কারণ দেখো এখান থেকে নিল Q2, এখানে আবার পৌঁছে গেলে Q1, তাহলে আলটিমেটলি নেওয়া হলো কত, Q2 minus Q1। it takes Q2 minus Q1 amount of heat for high temperature reservoir। আচ্ছা, ওয়ার্ক প্রডিউস কত, W প্রাইম, যেটা বেসিক্যালি Q2 minus Q1, কারণ এখানে ওয়ার্ক প্রডিউস হচ্ছে Q2 minus Q1, এখানে ওয়ার্কটা হচ্ছে 0, তো ওয়ার্ক প্রডিউস হচ্ছে Q2 minus Q1 and heat released to low temperature reservoir, এটা কত হলো, সেটা হচ্ছে 0, মানে Q1 minus Q1, এটা বেসিক্যালি 0, মানে এখানে দেখো Q1 ঢুকেছে, Q1 এ বেরিয়ে গেছে, তাহলে হিট রিডিউস টু লো টেম্পারেচার সেটা হচ্ছে 0। তাহলে আমি দেখো একটা মেকানিক্যাল ডিভাইস নিয়েছি, যে বেসিক্যালি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে ফেলে, লো টেম্পারেচার রিজার্ভারে কিছু ছাড়লো না। তাহলে কি করলো, দিস ভায়োলেটস Kelvin-Planck statement of second law of thermodynamics। এটা ভায়োলেট Kelvin-Planck statement of second law of thermodynamics। হ্যাঁ, এটা কিন্তু Kelvin-Planck statement of second law of thermodynamics হচ্ছে তোমার ভায়োলেট করছে, ঠিক আছে। তা কি হলো দেখো বেসিক্যালি, তাহলে তুমি দেখতে পারো যে এমন একটা মানে ক্লসিয়াস স্টেটমেন্ট ভায়োলেটেড হয়, এরকম একটা সিচুয়েশন থেকে শুরু করে তুমি ফাইনালি দেখালে Kelvin-Planck স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে। তার মানে এই যে 3 নম্বর 4 নম্বর, যে একটা ভুল হলে আর একটা ভুল, এইকে দেখালে এই দুটোকে দেখিয়ে দিয়ে তুমি জাস্ট বলে দিতে পারবে যে দুটো স্টেটমেন্ট বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে তুমি একদম কনক্লুড করে দিতে পারবে। তাহলে এখান থেকে কনক্লুড করবে এইরকম ভাবে যে দেন, তাহলে দেয়ারফর Kelvin-Planck statement
and Clausius statement of second law of thermodynamics are equivalent. দেখো এটা বুঝতে কিছু অসুবিধা হয়েছে? ঠিক আছে তো? আচ্ছা এগুলো দেখো, এগুলো হচ্ছে, এগুলো কি জানো তো, এই যে তোমার কারো কারো মনে হতে পারে যে তুমি এই যে এটা করেছো, মানে আমি বলছি যে মানে ধরো আমি এই এই প্রথম 3 নম্বরটাতেই বলছি যে প্রথমে তুমি একটা ইঞ্জিন নিয়েছো, যে ইঞ্জিনটা কেলভিন পার্ককে ভায়োলেট করেছে। তারপর তুমি হিট পাম্পটা জুড়লে কেন? হিট পাম্পটা জুড়ে দিয়ে ওভারঅলটা একটা হিট পাম্পের মতো বিহেভ করছে, তুমি সেটা দেখালে। আর এই হিট পাম্পটা জোড়াটা হচ্ছে, এটা তুমি ভাবতে পারো জিওমেট্রিতে এক্সট্রা ড্রনের সময় করতে হয় না? জিওমেট্রিতে কোন একটা কিছু প্রুভ করতে গেলে কিছু এক্সট্রা ড্র করে নিতে হয়। এখানে অ্যাজিব জানো, এই যে এইটাকে কানেক্ট করা, এই যে হিট পাম্পটাকে একটা আলাদা করে কানেক্ট, একটা ঠিকঠাক হিট পাম্প কানেক্ট করা আমরা করি নাকি জিওমেট্রিতে? একটা থেকে যখন আরেকটা প্রুফ টুপ তোমাকে করতে হয়, যে জিনিসগুলো সত্যি সেরকম কিছু জিনিস তুমি ব্যবহার করো। তাহলে আমি এখানে হিট পাম্পটাকে ব্যবহার করি, যে হিট পাম্পটা ঠিকঠাক কনস্ট্রাকশন। বা পরের ক্ষেত্রে তুমি একটা ইঞ্জিন অ্যাডিশনালি জুড়েছো, যে ইঞ্জিনটা একটা ঠিকঠাক ইঞ্জিন জুড়েছো, করে যে ফাইনাল যেটা হলো সেই ফাইনালটা তুমি দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিনের মতো ব্যবহার করছে, আর এখানে হচ্ছে ওভারঅলটা অ্যাজ এ হোল একটা হিট পাম্পের মতো ব্যবহার করছে। কারণ এটা হিট পাম্পের মতো ব্যবহার করছে, তার কারণটা হচ্ছে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ তোমাকে যেটা মানে করতে হচ্ছে কি, লো টেম্পারেচার যাবে হাই টেম্পারেচার হিট পৌঁছাচ্ছে। আর এইটা ওভারঅলটা একটা ইঞ্জিনের মতো ব্যবহার করছে, তুমি পরীক্ষা দেখতে পাচ্ছ যে হাই টেম্পারেচার যাবে কিছুটা বেরোচ্ছে বা কিছুটা ওয়ার্ক তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ। আচ্ছা, এবারে একটা জিনিস যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এক্ষেত্রে তুমি যে এই ধরো ফোর্থটার ক্ষেত্রে তুমি যে হিট পাম্পটাকে কানেক্ট করলে, হিট পাম্পটা তো ঠিকঠাক, তাহলে হিট পাম্পটা ঠিকঠাক, তাহলে ইঞ্জিনটায় গন্ডগোল। সরি, আমি আবার বলছি যে এই পার্টিকুলার কেসে হচ্ছে হিট পাম্পটা গন্ডগোলে, ফোর্থটা হচ্ছে হিট পাম্পটা গন্ডগোলে, যে ইঞ্জিনটা তুমি কানেক্ট করেছো যে ইঞ্জিনটা হচ্ছে ঠিকঠাক। এবারে ইঞ্জিন হিট পাম্প কাপেলটা যখন দেখছো, দেখতে পাচ্ছ কাপেলটা অ্যাজ এ হোল হচ্ছে ভুলভাল হয়ে যাচ্ছে। তার মানে তাহলে ভুলটা আসছে কোথা থেকে? ইঞ্জিনটা তো ঠিকঠাক ছিল, তাহলে হিট পাম্পে গন্ডগোল ছিল বলেই সেখান থেকে ভুলটা আসছে। ঠিক আগের ক্ষেত্রে একই রকম সিচুয়েশন, যেমন ইঞ্জিনটা ভুলভাল, এখানে যে হিট পাম্পটা কানেক্ট করেছে হিট পাম্পটা ঠিকঠাক। এবার ইঞ্জিন হিট পাম্প কাপেলটা যখন কনসিডার করে সেটা ভুলভাল হয়ে গেল। তাহলে সেই ভুলভালটা কেন হচ্ছে? কারণ ইঞ্জিনটা গন্ডগোল ছিল বলে। তার মানে আলটিমেটলি কেলভিন পাম্প স্টেটমেন্টটা গন্ডগোল ছিল বলেই হচ্ছে তোমার, বা কেলভিন পাম্প মানে যে ইঞ্জিনটা কনস্ট্রাক্ট করেছো সেটা কেলভিন পাম্প স্টেটমেন্টকে ভায়োলেট করেছে, অর্থাৎ সেই গন্ডগোলটা ছিল বলেই আলটিমেটলি যখন ইঞ্জিন হিট পাম্প কাপলটা, যে কাপলটা অ্যাজ এ হোল একটা হিট পাম্পের মতো ব্যবহার করছে, সেটাই গন্ডগোলটা তোমার চলে আসছে। মানে ধরো এমন হলো যে আম, এই শুভ ছেলেটা ভালো ছেলে, ধরো ওর কোথাও কোনো গন্ডগোল নেই, হ্যাঁ, ও ঠিকঠাক ব্যবহার করে, মানুষকে সম্মান দিয়ে কথাবার্তা বলে, ইত্যাদি ইত্যাদি। দেখো, এবারে শুভর একটা কাপেল হলো, মানে শুভর একটা বিয়ে থা হলো আর কি, ঠিক আছে? বিয়ে থা হওয়ার পরই দেখা যাচ্ছে যে শুভর বিহেভিয়ার পাল্টে যাচ্ছে। সে আগে ভালো ছেলে ছিল, এখন খারাপ ছেলে হয়ে যাচ্ছে। আগে ভদ্রভাবে ব্যবহার করতো, এখন খারাপভাবে ব্যবহার করছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? শুভকে তো আমরা আগে থেকে চিনি, ও তো খুব ভালো ছিল, ও তো কোনো অসুবিধা ছিল না। তাহলে অসুবিধাটা কোথা থেকে আসছে? যে ওর সাথে যে জোট বেঁধেছে তার কিছু গন্ডগোল আছে বলেই শুভর মধ্যে সেই গন্ডগোলটা আসছে, এটা কনক্লুড করতে পারি। তাহলে আমি এখানে হিট পাম্প যেটা পরে জুড়লাম সেটা ঠিকঠাক ছিল, তাহলে এই ইঞ্জিনের গন্ডগোলটা ছিল বলেই হচ্ছে এই যে ইঞ্জিন হিট পাম্প কাপলটা, যেটা অ্যাজ এ হল একটা এফেক্টিভ হিট পাম্পের মতো ব্যবহার করছে, সেখানে গন্ডগোলটা চলে আসছে। তাহলে এই যে প্রুফগুলো আমি অবলীলায় করে দিলাম, কিন্তু এর মধ্যে অনেক কিছু বোঝার আছে। এগুলো কিন্তু ভীষণ, মানে অনেকবার বারবার পড়ে 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 না তুমি ঠিকঠাক করবে। যে আমার এই যে কনস্ট্রাকশন থেকে এই যে একটা এক্সট্রা ড্রয়িং করে নিতে হচ্ছে, এবং আমার আলটিমেটলি মাথায় থাকছে এই প্রথম ক্ষেত্রে ইঞ্জিনটা গন্ডগোল আছে, কিন্তু দিনের শেষে তখন ইঞ্জিন হিট পাম্প কাপেলটা তুমি কনসিডার করবে, ওটা যেন একটা হিট পাম্পের মতো বিহেভ করে সেটাকে দেখতে হবে। পরের ক্ষেত্রে হচ্ছে তুমি হিট পাম্পটা ভুলভাল, সেখান থেকে তুমি স্টার্ট করলে এখানে ইঞ্জিন কাপেল করা হলো, করার পরে ওভারঅলটা যে একটা ইঞ্জিনের মতো বিহেভ করছে সেটা তোমাকে দেখতে হবে। সেই মতো করে হচ্ছে আমি কোথায় এখানে কি করেছি দেখো, এখানে হচ্ছে আমি এই যে Q1 হিট হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়েছিল, এমন ভাবে লিখেছি যাতে করে Q1 হিটই হচ্ছে আবার ঢোকে, যাতে করে দিনের শেষে আমি দেখাতে পারবো যে সিঙ্কে কিছুই ঢুকলো না, যাতে করে আমি দেখাতে পারবো যে কেলভিন পার্ক স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ভায়োলেটেড হচ্ছে। আর তো এই ব্যাপারগুলো কিন্তু আমাকে মাথায় রেখে সবকিছু করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে। আচ্ছা, একটা কোশ্চেন করো তো, একটা কোশ্চেনের উত্তর দাও তো।
ক্যালকুলেট দ্য বাচ্চাদের কোশ্চেন এফিসিয়েন্সি অফ অ্যান ইঞ্জিন which takes 1000 kilojoule of heat from high temperature reservoir and 400 kilojoule of heat is released to low temperature reservoir. করো এর এফিসিয়েন্সি ক্যালকুলেট করো, একদম ফর্মুলায় পেলে 2 নম্বরের কোশ্চেন হিসেবে দিয়ে দেয় কি করবে তুমি। Calculate the efficiency of an engine which takes 1000 kilojoule of heat from high temperature reservoir আর 400 kilojoule of heat রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার। এফিসিয়েন্সি তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, কি হবে? এটা তো ওই এফিসিয়েন্সি 600 কিলোজুল হয়, এটা 1000 কিলোজুল মাইনাস 400 কিলোজুল ডিভাইডেড বাই 1000 কিলোজুল, তার মানে 600 কিলোজুল ডিভাইডেড বাই 1000 কিলোজুল, 0.6, এটা হচ্ছে অ্যান্সার ভ্যালু। তাহলে এফিসিয়েন্সি এখানে হচ্ছে 0.6 হচ্ছে, ঠিক আছে? হলো এটা। একটা প্রবলেম করো, ক্যালকুলেট দ্য পারফরমেন্স of a heat pump which extracts 400 kilojoule of heat from high temperature reservoir when 600 kilojoule of work is done on the heat pump. Calculate the performance of a heat pump which extracts 400 kilojoule of heat from high temperature reservoir when 600 kilojoule of work is done on the heat pump. এটা আচ্ছা, আগেরটার ক্ষেত্রে একটা কাজ করি, আগের ক্ষেত্রে এই স্কেমাটিক ডায়াগ্রামটা না যদি চোখের সামনে তোমার ভাসে তাহলে দেখবে সবকিছু করতে কত সুবিধা হয়ে যায়। এখানে হাই টেম্পারেচার রিজার্ভার অ্যাট টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার অ্যাট টেম্পারেচার T1। এটা আমি ইঞ্জিনের কথা বলেছি, যে ইঞ্জিন হচ্ছে এখান থেকে Q2 অ্যামাউন্টের হিট নিয়েছে, এখানে Q1 অ্যামাউন্টের হিট ছেড়ে দিয়েছে, মাঝে ওয়ার্ক যেটা হয়েছে সেটা হচ্ছে Q2 মাইনাস Q1। এখানে Q2 Q1 গুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এইখানে যখন করছো এটা এটা দেখো, তাহলে এইখানে যখন করছো তখন ছবিটা তোমার চোখের সামনে ভাসবে, হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। এখানে কে আছে, একটা হিট পাম্প আছে যে এখান থেকে Q1 অ্যামাউন্টের হিট নেয়, এখানে Q2 অ্যামাউন্টের হিট পৌঁছে দেয়, আর এখানে ওয়ার্ক যেটা সেটাকে আমি লিখি হচ্ছে Q2 মাইনাস Q1, যাতে করে এই Q1W যোগ করলে হচ্ছে তোমার বেসিক্যালি Q2টা হয়। এইটা হচ্ছে নর্মাল হিট পাম্পের গল্পটা। তাহলে এবার এখানে কি বলে দেওয়া আছে যে কতখানি হিট এক্সট্রাক্টেড হয়েছে, না Q1টা বলে দিয়েছে 400 কিলোজুল, আর ওয়ার্ক কতটা তোমাকে দিতে হয়েছে, দেখো ওয়ার্ক যেটা দিতে হয়েছে সেটা বেসিক্যালি 600 কিলোজুল। তাহলে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে গেছে কতটা, এই দুটো যোগফল 400 কিলোজুল প্লাস 600 কিলোজুল মানে 1000 কিলোজুল,
এটা কিন্তু তোমার আলটিমেটলি পৌঁছচ্ছে। এবারে যখন পারফরমেন্স তুমি হিট পাম্পের ক্ষেত্রে করবে, সেটা কি ছিল পারফরমেন্সটা? Q2 বাই করসপন্ডিং ডব্লিউটা, এটা হচ্ছে 1000 কিলোজুল ডিভাইডেড বাই 600 কিলোজুল, মানে 6 × 10 5 × 3, 5 × 3 মানে হচ্ছে 1.67, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে হিট পাম্পের পারফরমেন্স কি? হিট রিলিজ টু হাই টেম্পারেচার ডিভাইডেড বাই ওয়ার্ক ডান, যেটা এবার এখানে কিন্তু হিট এক্সট্রাক্টেড ফ্রম লো টেম্পারেচার রিজার্ভার কতটা বলে দিয়েছে, ওয়ার্ক ডান কতটা বলে দিয়েছে। তা তোমাকে এখান থেকে হিট রিলিজ টু হাই টেম্পারেচার রিজার্ভার কত সেটা তোমাকে বের করে ফেলতে হচ্ছে। সেটা কি হবে না, হিট যতটা এক্সট্রাক্টেড হচ্ছে প্লাস ওয়ার্ক যতটা করা হচ্ছে দুটো যোগফলের সঙ্গে সমান হবে, করে তুমি বসালে করে এই জিনিসটা করে ফেলো। ঠিক আছে, পরিষ্কার? তারপর the performance of a refrigerator which extract 400 kilojoule of heat from high temperature reservoir, from low temperature reservoir and transfer 1000 kilojoule of heat to high temperature reservoir when some work is done on the refrigerator. Refrigerator. So calculate the performance of a refrigerator which extract 400 kilojoule of heat from low temperature reservoir and transfer 1000 kilojoule of heat to high temperature reservoir when some work is done on the refrigerator. বলো তো এটা কে করবে? করো, এটা দেখি অঙ্কটা করে ফেলো, আমি বুক করে দেবো না, করো। তাহলে সবাই করেছো? দেখো রেফ্রিজারেটর পারফরমেন্স কি, কতখানি তোমার হিট এক্সট্রাক্টেড হচ্ছে ফ্রম লো টেম্পারেচার রিজার্ভার ডিভাইডেড বাই কতখানি ওয়ার্ক করছে, সেটা কত হবে যে Q1 ডিভাইডেড বাই ডব্লিউটা হচ্ছে Q2 মাইনাস Q1, ওই আগের ছবিটা ফলো করি আমি করছি। তা Q1টা হয়ে যাচ্ছে কত এখানে 400 কিলোজুল, আর Q2 মাইনাস Q1 হচ্ছে 1000 মাইনাস 400 কিলোজুল, তার মানে 400 বাই 600 অর্থাৎ 2/3 অর্থাৎ 0.67 ইজ দ্য অ্যান্সার। এটা ঠিক আছে। তাহলে এই যে কিছু কথাবার্তা বলেছে, এই কথাগুলো পরিষ্কার তো? পড়াগুলো সব তৈরি করে নেবে, এই কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে বলছি যাতে করে তোমার পরীক্ষা লিখতে সুবিধা হয়। সাবজেক্টটা ক্রোনোলজিক্যালি পরপর পরপর যেরকম ভাবে ডেভেলপ করে সেই রকম ভাবেই বলা হচ্ছে, সব কথাই বলা হচ্ছে, কিন্তু আমি অল পসিবল কোশ্চেন অ্যান্সার এই প্যাটার্নে বলার চেষ্টা করছি যাতে পরীক্ষায় তোমার আলটিমেটলি লিখতে সুবিধা হয়। তুমি এইখান থেকে তোমাকে আবার কোশ্চেন হিসেবে তৈরি করো, এ করো সে করো, এক্সট্রা ঝামেলা, সেজন্য আমি একবারই এইরকম ভাবে তোমাকে একদম রেডি নোটটাকে বানিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত রইল। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা কিছু স্পেশাল কাইন্ড অফ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, এইটা দিয়ে আমাদের মূলত আলোচনাটা হবে। কার্নো ইঞ্জিন এফিসিয়েন্সি ইত্যাদি। কার্নো ইঞ্জিন অ্যান্ড, আচ্ছা ঠিক আছে, কার্নো ইঞ্জিনই বলি, জাস্ট একদম মানে একটা ক্লাস পুরো কার্নো ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলতে বলতে আমার দেখবে চলে যাবে। কার্নো ইঞ্জিন এবং সেই রিলেটেড কার্নো ইঞ্জিন, তার সঙ্গে
কার্নোস থিওরেম, এক্সেট্রা। হ্যাঁ, এইগুলো নিয়ে আমাদের মূলত আলোচনাটা হবে। দেখো, কারো কিছু অসুবিধা থাকলে বলো। এটা একটুখানি